ওকে, তো হচ্ছে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম আমেরিকান পোয়েট্রি সাবজেক্ট থেকে এমিলি ডিকিনসনের যে কবিতাগুলো। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে ওয়াল্ট হুইটম্যানের। আপনাদের এখানে মোট দুইটা কবিতা আছে, একটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আর একটা কবিতা হচ্ছে হোয়েন লাইলাক্স লাস্ট ইজ দ্য ডোরিয়ার ব্লুমড। তো ফার্স্টে ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যদি এগুলো আপনার হয়তো ফার্স্ট ইয়ার আপনাদের একটা কবিতা ছিল ওয়াল্ট হুইটম্যানের মেবি। এটা হচ্ছে কবিতার নাম সম্ভবত ক্রসিং ব্রুকলিন ফেরি আর কি। তো ওখানে হয়তো হুইটম্যান সম্পর্কে সামান্য কিছু ইনফরমেশন পেয়েছেন। আর একটু দেখি কি লেখা আছে যে ওয়াল্ট হুইটম্যান ইনফো ওয়াল্টার হুইটম্যান, যেমন পুরো নামটা হচ্ছে ওয়াল্টার হুইটম্যান, সংক্ষেপে বলা হয় ওয়াল্ট হুইটম্যান আর কি। জন্মগ্রহণ করছে 31শে মে 1819 সালে এবং মারা গেছে আর হচ্ছে সেই মানে স্থানটা হচ্ছে ওয়েস্ট লং আইল্যান্ডের নিউ ইয়র্ক ইউএস, এবং মারা গেছে হচ্ছে 26শে মার্চ 1893 সালে, এবং মারা গেছে আমেরিকার একটা স্টেট নিউ জার্সিতে। আমেরিকান কবি, জার্নালিস্ট এন্ড এসেইস্ট হুজ ওয়ার্ডস কালেকশন লিভস অফ গ্রাস ফার্স্ট পাবলিশড ইন 1885, এবং ওনার একটা বিখ্যাত কাব্য গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে লিভস অফ গ্রাস আর কি। ওকে, তো এটা পাবলিশ করা 1855 সালে। ইজ এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকান লিটারেচার, এবং এটা ইংরেজি স্পেশালি আমেরিকান সাহিত্যের জগতের একটা বলা যায় অন্যতম একটা ফলাফল আর কি, বা অন্যতম একটা মানে এমন কিছু পাবলিশ করে যার দ্বারা বলা চলে যে নতুন একটা ইতিহাস রচিত হয় আর কি। বলছে হি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্টস অফ ইন আমেরিকান হিস্ট্রি, এবং তাকে মনে করা হয় ইংরেজি স্পেশালি আমেরিকান সাহিত্যের বা আমেরিকান ইতিহাসের একজন বিখ্যাত কবি। দেন বলছে হুইটম্যান ইনকর্পোরেটেড বোথ ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড রিয়েলিজম ইন হিজ রাইটিং, যে সে অতীন্দ্রিয়বাদ, ওকে, বা সংক্ষেপে আপনারা বলতে পারেন যে হচ্ছে অনেকটা মেটাফিজিক্যাল ধারণার মতো আর কি, মানে অবাস্তব যেটা আর কি, অ্যাবস্ট্রাক্ট, এটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টালিজম আর রিয়েলিজম। এই দুটো টপিক নিয়ে তার যে কবিতাগুলো আছে বা লেখালেখিতে ডিল করছে আর কি, উভয় রকমের কোয়ালিটি আছে। অ্যান্ড ইজ অফেন কল্ড দ্য ফাদার অফ ফ্রি বার্ডস, এবং তাকে বলা হয় মুক্তাক্ষরের জনক আর কি। তো এগুলো হচ্ছে তার সম্পর্কে যে ইনফরমেশন টুকু। এরপরে ফার্স্ট যে কবিটা আছে হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার ব্লুড, মানে কবির যে ইয়ার্ড আর কি, ওকে, বা উঠানের ওখানে একটা লাইলাক, একটা ফুল গাছের নাম, ফুল গাছে অনেক ফুল হচ্ছিল। তো কবি একটা ফুলের থোকা ছিঁড়ছে এবং তার কাছে মনে হচ্ছে এটা অনেক দামি, এবং এরপর কবি ভাবছে এই দামি ফুলটা সে কারে দিবে, যাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। এবং কবি সে সবচাইতে বেশি ভালোবাসে হচ্ছে আমেরিকান 16 যে প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, সুতরাং কবি এই ফুলটা আব্রাহাম লিঙ্কনকে গিফট করবে। তো এই হচ্ছে মানে সংক্ষিপ্ত যে সামারি, এটা নিয়ে হচ্ছে কবিতাটা। তো এখানে ব্যাকগ্রাউন্ড আছে যে when lilacs last in the rear bloomed is an elegy on the death of Abraham Lincoln, এই কবিতাটা কবি লিখছে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুকে কেন্দ্র করে, তার মানে এটা একটা ইলেজি, কারণ সে যেহেতু শোকগাথা। তো ইট নেভার মেনশনস দ্য প্রেসিডেন্ট বাই নেম, যদিও এই কবিতায় প্রেসিডেন্টের নাম সরাসরি মেনশন করা হয়নি, যেমনটা এর পরে যে কবিতা আছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে করা হয়েছে। তো হচ্ছে আব্রাহাম লিঙ্কন 16 প্রেসিডেন্ট অফ আমেরিকা, সে হচ্ছে আমেরিকার 16তম যে প্রেসিডেন্ট আর কি, ওয়াজ শট ইন ওয়াশিংটন ডিসি, যাকে কিনা ওয়াশিংটন ডিসিতে মানে গুলি করে হত্যা করা হয় আর কি। যে হত্যাকারী তার নাম ছিল সম্ভবত চার্লস উইলকিস বুথ আর কি। হ্যাঁ, যে চার্লস উইলকিস, এখানে সংক্ষেপে লেখা আছে বুথ, অন এপ্রিল 14th 1865, মানে 1865 সালে 14 এপ্রিল তাকে হত্যা করে সেই চার্লস উইলকিস বুথ আর কি, সম্ভবত উইলকিস বুথ সংক্ষেপে তাকে বলে। and died on the following day, এবং সে ওই দিনে মারা যায়। The body was sent by train from Washington to Springfield, Illinois, এবং এরপরে আব্রাহাম লিঙ্কনের ডেড বডিটা ওয়াশিংটন থেকে ট্রেনে করে ইলিনয়েসের স্প্রিংফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। As it crossed the continent, তো যখন সেই জায়গাটা ক্রস করতেছিল আর কি, it was saluted by the people of America, তখন আমেরিকার সবাই মানে সেই আব্রাহাম লিঙ্কনের ডেড বডিকে স্যালুট জানাচ্ছিল, মানে সম্মান জানাচ্ছিল আর কি। আব্রাহাম লিঙ্কন একজন ফেমাস পার্সন ছিল স্পেশালি আমেরিকার সিভিল ওয়ারের সময়। যে হুইটম্যান হ্যাজ নট অনলি মেন এন্ড উইমেন বাট ইভেন ন্যাচারাল অবজেক্ট সেলুটিং দ্য ডেড, মানে হুইটম্যান এমন ভাবে রিপ্রেজেন্ট করে যে শুধুমাত্র মানুষরাই সেই আব্রাহাম লিঙ্কনকে শ্রদ্ধাবোধ বা সম্ভাষণ জানাচ্ছিল এমনটা না, বলতো ন্যাচারাল অবজেক্টও যেন তাকে শ্রদ্ধা জানাচ্ছিল আর কি। তো এই হচ্ছে কবিতার যে ব্যাকগ্রাউন্ড গেল। ওকে, এরপর এখানে বাংলা সাবটাইটেল লেখা আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, আশা করি ভালো মতো একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, আমি ইংরেজি সামারিটা লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আগে ইংরেজি সামারিটা পড়ে এরপর আমি থিমটা বলে দিই। মানে তো ইংরেজি সামারিতে কি আছে, দা পোয়েম ইজ ডিভাইডেড ইনটু 3 সাইকেল, এই কবিতার 3টা সাইকেল আছে আর কি, মানে 3টা ভাগ আছে। ইন দা ফার্স্ট সাইকেল দা পোয়েট ইন্ট্রোডিউসেস দা 3 প্রিন্সিপাল সিম্বল অফ দা পোয়েম, দা লাইলাক্স, দা স্টার এন্ড দা বার্ড। সে ফার্স্টে 3টা সিম্বল ইউজ করছে, দা লাইলাক একটা ফুল গাছের নাম, মানে একটা ফুলের নাম আর কি। তারপর হচ্ছে দা স্টার মানে তারা, আর হচ্ছে বার্ড। তো বলছে থ্রু দিস সিম্বল দা পোয়েট এক্সপ্রেসেস হিজ ইন্টেন্স গ্রিপ এন্ড প্রোফাউন্ড লাভ ফর হিজ বিলাভেড লিডার। এই যে সিম্বল গুলো দ্বারা কবি আসলে তার বিলাভেড লিডার মানে আব্রাহাম লিঙ্কন মারা গেছে, সে যে কতটা শোক পেয়েছে সেটাই সে বোঝাচ্ছে আর কি, বা
সেটাই সে বুঝিয়েছে এগুলোর দ্বারা। দেন বলছে দ্য পোয়েম বিগিনস উইথ দ্য ডেসক্রিপশন অফ স্প্রিং এন্ড ব্লুমিং লাইলাক্স। কবিতাটা শুরু হয়েছে স্প্রিং সিজনের বর্ণনা দেওয়ার মাধ্যমে, এবং হচ্ছে ওই সিজনে এই যে যে লাইলাক ফুল এগুলো ফুটে আর কি। হুইচ হি থিংস ইজ এ সাইকেল দ্যাট উইল রিমাইন্ড হিম অফ হিজ লাভ টর, এবং তাকে যেন ওইটা মনে করে দিচ্ছে যে ব্যক্তিকে সে ভালোবাসে তার কথা, মানে আব্রাহাম লিঙ্কনের কথা। হি পিকস এ লাইলাক টু বি অফারেড টু দ্য কফিন দ্যাট হ্যাজ বিন মুভিং অ্যারাউন্ড দ্য সিটি অ্যান্ড ডে অ্যান্ড নাইট। এরপরে সে হচ্ছে একটা লাইলাক ফুলের মানে যে তোড়া বলে এটা সে ছিঁড়ছে, এবং সে হচ্ছে এটা অফার করবে কাকে, আব্রাহাম লিঙ্কনের কফিনটাকে আর কি। বলছে দ্য লাইলাক্স রিমাইন্ড হিম অফ দ্য ওয়ান হি লাভ, এবং এই লাইলাক ফুলটা তাকে মনে করে দিয়েছে তার কথা, যাকে সে অনেক ভালোবাসে। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য মেন ইজ লিঙ্কন, তার মানে এটা অবশ্যই স্পষ্ট যে কবি বেশি ভালোবাসে আব্রাহাম লিঙ্কনকে, মানে তাদের জাতির অন্যতম একজন কর্ণধার যিনি আর কি। Further, the poem employed the lilac bird and dropping a stress recurrent symbol in the poem to deliver on the impact of oil, death and immortality, especially Abraham Lincoln. এই ওয়ার্ড গুলো দ্বারা সে মূলত এই যে যে ওই সময় আমেরিকার যে গৃহযুদ্ধ চলমানটা ছিল, ভয়ঙ্কর একটা গৃহযুদ্ধ আর কি, আপনার ফার্স্ট ইয়ারে সেটা সম্পর্কে সামান্য একটু পড়ে আসছেন যে গেটিসবার্গ অ্যাড্রাইসিং। তো সেই গৃহযুদ্ধের পরে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয় আর কি। তো এখানে আব্রাহাম লিঙ্কনের ডেথ বা সেই গৃহযুদ্ধের কথাবার্তা বা সে যে অমরত্ব লাভ করছে আর কি, সবার মনে সে একটা জায়গা দখল করে নিয়েছে, এগুলাই হচ্ছে সে মানে এগুলাকে বোঝানোর জন্য ওই সমস্ত সিম্বল ইউজ করেছে লাইলাক বার্ড স্টারের। It was the address the western star Venus which appears and drops every day in the western sea। এরপর কবি বলছে পশ্চিম আকাশে ভেনাস নামে একটা তারা ওঠে, যেটা কিনা প্রত্যেকদিন ওঠে আবার প্রত্যেকদিন ডুবে যায় আর কি, মানে যেমনটা দিনের বেলায় থাকে না, রাতের বেলায় উদিত হয়। The star is the symbol of great lofty Abraham Lincoln, এখানে ওই স্টার দ্বারা সিম্বলাইজ করেছে আব্রাহাম লিঙ্কনকে। The dropping star indicates the death of Lincoln at the hands of the cruel assassin। ওকে, যে এখানে ড্রপিং স্টার মানে তারা যে শেষ হয়ে যায় বা আস্তে আস্তে মানে অদৃশ্য হয়ে যায়, এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে আব্রাহাম লিঙ্কনের ডেথ কে, মানে তাকে সে গুপ্ত ঘাতক কর্তৃক হত্যা করা হয়েছিল আর কি, যখন সে একটা থিয়েটারে নাটক দেখতে যায় ওই সময়। বলছে দ্য স্টারস অ্যাপিয়ারেন্স এন্ড ডিসঅ্যাপিয়ারেন্স সিম্বলাইজ রিজারেকশন অফ আব্রাহাম লিঙ্কন। তার মানে এখানে ওই যে তারারা মানে উদিত হয়, এরপর আবার তারারা মানে ওর যখন রাত শেষ হয়ে যায় তারা ওখান থেকে ভেনিশ হয়ে যায়, এটা তারা রিপ্রেজেন্ট করেছে আব্রাহাম লিঙ্কন এসেছিল এবং যখন তার কাজ শেষ হয়ে গেছে সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে আর কি। যে লিঙ্কন উইল নট ডাই, আসলে লিঙ্কন সে মারা যাবে না। যেমন করে একটা তারা প্রত্যেকদিন উদিত হয়, মানে সে সকালে উঠছে, সরি সে রাতে উঠছে বা সন্ধ্যার সময় উঠছে, রাতে থাকে, সকালে ভেনিশ হয়ে যায়, আবার পরের দিন একই রকম। তো আব্রাহাম লিঙ্কন এরকম, সে আসছিল, এরপরে তাকে কোনোভাবে হত্যা করেছে বা সে চলে গেছে, আবার সে আসবে, মানে তার ধারণাটা আমাদের মধ্যে রয়ে যাবে, সে অমরত্ব লাভ করবে, যেন তার রিজারেকশন হবে, পুনর্জন্ম লাভ হবে, এটা বলছে লিঙ্কন উইল নট ডাই। হিজ মেমোরি উইল অ্যাপিয়ার এন্ড রিঅ্যাপিয়ার লাইক দ্য স্টার, তার স্মৃতি কথা বা তার যে কথা এগুলো আমাদের মনে সবসময় থাকবে স্টার বা তারার মতো। এগেন the poet address a thrush which is singing that contains a note of uttermost woe। এরপরে কবি বলছে একটা পাখির কথা যে কিনা খুব কষ্টের গান গাচ্ছিল, মানে গাইতেছিল আর কি। the poet thinks that the melancholy song of the solitary thrush is the voice of his mind। এবং কবি বলছে যেন ওই যে পাখিটা গান গাচ্ছে সে দুঃখের কথা বলছে, এটা যেন কবির নিজের কথা। আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে সে যে কতটা শোক পেয়েছে সেটাই সেই কবিতার মাধ্যমে শেয়ার করতে, মানে সে প্লাস পাখিটা অনেকটা একই রকম। He finds affinity with the bird, both the poet and the bird are profoundly grieved by the unexpected death of Lincoln। যে দুজনেই যেন লিঙ্কনের শোকে শোকাহত আর কি। It was in the second cycle the poet described the funeral procession with the journey of the coffin of Abraham Lincoln through natural scenery and industrial cities which represent factors of American life, sorry facets of American life। এরপরে কবি বলছে আব্রাহাম লিঙ্কনের যে ডেড বডি এটা সেই এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়া হচ্ছিল আর কি, বিভিন্ন মানে ন্যাচারাল ডিসক্রিপশন এখানে আছে। এরপর বলছে দা কোপেন জার্নিস থ্রু কান্ট্রি সাইড, তাদের কোপেনটা কান্ট্রি সাইড বা শহরের ওখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, পাশ দিয়ে মানে শহরের মধ্য দিয়ে। ফেরাসি মিডিওস ওখানে মানে ঘাস ছিল বা বিভিন্ন মানে চারপাশে যা থাকে আর কি, যেহেতু রেলগাড়িতে করে নিয়ে যাচ্ছে সুতরাং চারপাশে বিভিন্ন ঘাস ক্ষেত বা ক্ষেত থাকে, সেগুলো ডিসক্রিপশন দেওয়া আছে। হুইট ফিল্ডস এন্ড অ্যাপেল অর্চার্ডস, দা কোফিন জার্নিস ডে এন্ড নাইট টু হোয়ার ইট শাল রেস্ট ইন দা গ্রেভ। কোফিনটা মানে দিনভর রাতভর নিয়ে যাওয়া হচ্ছিল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল হয়তো দিন রাত এলে আর কি। সুতরাং এরপরে এটা কোথায় গিয়ে থামবে, যেখানে এটাকে কবর বা সমাধিস্থ করা হবে ওইখানে গিয়ে। দ্য এন্টায়ার কান্ট্রি ইজ মোর্নিং দ্য ডেথ অফ দ্য গ্রেটার, এবং সারা আমেরিকাবাসী যেন এখন আব্রাহাম লিঙ্কনের শোকে শোকাহত, সবাই যেন মৌন বা শোক করতেছে। আব্রাহাম লিঙ্কন হু হ্যাজ রিমুভড স্লেভারি, যে কিনা আমেরিকা থেকে দাস প্রথা এটাকে বিলুপ্ত করেছিল আর কি। আলটিমেটলি না দ্য আনটাইমলি ডিমাইস অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল প্রেসিডেন্ট দ্য ন্যাশনাল ফাদার অফ আমেরিকা ব্রিং সরোস ইন দ্য লাইফস অফ অল আমেরিকান। তার মানে এই যে আব্রাহাম লিঙ্কন সে খুব অল্প সময় থেকে মারা গেছে, এটা আমেরিকান জাতির কাছে খুব দুঃখ নিয়ে আসছে।
The poet gives a twig of lilac as a symbol of respect to the slowly passing coffin of the Lincoln, যে এই জন্য কবি সেই লাইলাকের যে ট্রাকটা বা তোড়াটা এটা সে আব্রাহাম লিঙ্কনের যে ডেড বডি সে মানে যে কফিনাকে কফিনে দিছে তার যে শ্রদ্ধাটাকে প্রদর্শন করার জন্য বা ভালোবাসাকে প্রদর্শন করার জন্য। The poet brings bosoms and green branches not only for the coffin of Lincoln but for all coffins of the slain soldiers who have died in the civil war। তার মানে কবি যে শুধুমাত্র এখানে লিঙ্কনকে ফুল দিয়ে সম্ভাষণ করছে এমনটা না, পরন্তু সেই গৃহযুদ্ধে যারা মারা গেছে সে সবাইকে যেন এখানে তার যে রেভারেন্স বা শ্রদ্ধা ভালোবাসা এটা সে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই স্ট্যান্জায় জাস্ট এতটুকু বলা হয়েছে যে সেই ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছিল বিভিন্ন জায়গা দিয়ে, এরপরে কবি সে একটা ফুলের তোড়া নিয়েছে এবং সেটা সে আব্রাহাম লিঙ্কনকে দিয়েছে, এটা রিপ্রেজেন্ট করা হয়েছে কবি লিঙ্কনকে বা গৃহযুদ্ধে যারা মারা গেছে তাকে কতটা ভালোবাসে তা সে ভালোবাসার যে প্রদর্শন আর কি। এরপর লাস্ট স্টেশনে কি বলছে, ইন দ্য থার্ড সাইকেল দ্য পোয়েট থিংস অফ দ্য মিনস অফ পেইং রেসপেক্ট টু দ্য ডেড। সে মনে করছে যে মানে যে ব্যক্তি মারা গেছে তার প্রতি শ্রদ্ধা দেখানো উচিত। হি ওয়ান্ডার্স হাউ বেস্ট টু ডু অনার টু দ্য ডেড এন্ড হাউ হি উড ডেকোরেট হিজ দ্যাট টম্ব। এরপরে কবি মানে এটা এটা নিয়ে চিন্তিত যে একজন মৃত ব্যক্তিকে কিভাবে আসলে সর্বস্ব সম্মানটুকু দেয়া যায় বা তার টম বা যেখানে তাকে কবর মানে সমাধিস্থ করে সেটা কিভাবে সুন্দর করে সাজানো যায়। He wonders whether he shall perfume the grave of his beloved children with the sea winds blown from the western sea। এরপরে কবি মানে তার কাছে মনে হচ্ছে সমুদ্রের যে বাতাস মানে শান্ত এই সে বাতাস দ্বারা সে এই যে তার বিলাভেড লিডার তার যে গ্রেভ বা কবর এটাকে সে মানে পারফিউম করবে। কবি বলছে যে নেচারের দ্বারা সে তার প্রিয় যে নেতা সেই নেতার যে কবর এটাকে সে পারফিউম করে দিবে বা সুগন্ধিযুক্ত তৈরি করে দিবে কিসের দ্বারা, ন্যাচারাল দ্বারা। এই জন্য বলছে যে হচ্ছে সেই পশ্চিমা মানে সমুদ্রের উপর দিয়ে যে পশ্চিমা বাতাস আসে সেই বাতাসের গন্ধ দ্বারা বা সেই সমুদ্রের যে মানে গন্ধ দ্বারা এটা দ্বারা সে তার যে beloved leader তার গ্রেভটাকে সে ওরকম পারফিউম করবে। The poet wonders what he will hang on the walls of the burial place of his beloved leader। কবি আরো মানে চিন্তা করছে যে আমি আসলে কি মানে কোন জিনিস দ্বারা আমার যে প্রিয় নেতা আব্রাহাম লিঙ্কন তাকে যেখানে সমাধিস্থ করেছে সেখানে ওয়ালে আসলে আমি কি ঝুলিয়ে রাখবো তার স্মৃতি রক্ষার্থে। While concluding the poem, কবিতার শেষ দিকে the poet speaker seems to be more at peace with death than his awful complaint in the beginning। সেজন্য এরপরে মৃত্যু নিয়ে আরো বেশি সিরিয়াস হয়েছে, মানে শুরুতে যেমনটা ছিল আরো বেশি সিরিয়াস হয়েছে এখানে। He concludes with the note of death being an inevitable part that comes eventually to everyone like a mother who comes to aid of the child from her suffering। এরপর সে বলছে মৃত্যুটা সবার জীবনে আসবে, এটা অপরিহার্য, মানে আসবে এমন একটা জিনিস আর কি। এবং মৃত্যুকে সে বলছে মায়ের মতো, মা যেমন করে বাচ্চাকে একেবারে খুব নম্র ভদ্র মানে খুব ভালো মতো রাখে সমস্ত দুঃখ থেকে বা সমস্ত হার্ম থেকে, সে তাকে প্রোটেক্ট করে রাখে সমস্ত সাফারিং থেকে, একই রকম ডেথও কবিকে নিয়ে যেতে আসছে, মানে এই যে আব্রাহাম লিঙ্কন তাকে নিয়ে যেতে আসছে সমস্ত সাফারিং থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য। He seems to console himself by saying that death is universal, he should not be so much grieved for his declaration। সে বলছে কি মৃত্যু এটা ইনএভিটেবল, ইউনিভার্সাল, এটা আসবে, সুতরাং আসলে যারা আমাদের প্রিয় মানুষ তাদের জন্য তেমন শোক করার মতো কিছু নাই। So the poet welcomes death by chanting a song of the buried। এই জন্য কবি শেষ দিকে মৃত্যুকে আহ্বান জানিয়েছে, মানে তাকে সেই সুন্দর সুন্দর গান গেয়ে সম্ভাষণ জানিয়েছে যে আসো তুমি আমার beloved লিডারের ডেড বডিটাকে নিয়ে যাও, মানে তার সোলটাকে নিয়ে যাও আর কি। He addresses death as a lovely and soothing। এমন সে ডেথকে অ্যাড্রেস করছে এমন ভাবে যে অনেক ভালো, অনেক মানে শান্তিদায়ক কিছু আর কি। He invites death to glide softly around the world to come serenely to each and all। সে বলছে মৃত্যু তুমি আস্তে আস্তে আসো, খুব কোমল ভাবে সবার কাছে আসো এবং সবাইকে নিয়ে যাও আর কি। At last the coffin has reached the end of its journey। এরপরে মানে কবি বলছে যে সেই আব্রাহাম লিঙ্কনের কফিনটা তার যে জার্নি মানে যেখান থেকে সমাধিস্থ করাবো ওইখানে গিয়ে পৌঁছাইছে। The star, the bird and the lilac join with the poet as the birds as he bids goodbye to Lake। এরপর সবাই মিলে আব্রাহাম লিঙ্কনকে যেন গুড বাই বা মানে বিদায় জানাচ্ছে আর কি। The poet hopes confidently that Abraham Lincoln will remain ever fresh in every heart of the below of America। কবি বলছে যে আব্রাহাম লিঙ্কন উনি আমেরিকার সবার কাছে মানে যেন চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ সে যে কাজগুলো করছে এগুলো অবিস্মরণীয় কাজ। Even nature will hold his memory। এমনকি নেচার পর্যন্ত তার স্মৃতি ধরে রাখবে। The memory of Abraham Lincoln will never fade। সুতরাং তার যে স্মৃতি এটা কখনোই অদৃশ্য হয়ে যাবে না বা শেষ হয়ে যাবে না। এই হচ্ছে When Lilacs Last in the Dooryard Bloomed কবিতার যে সামারি। ওকে, মানে ফার্স্ট স্ট্যান্জায় কবি বলছে যে সে আব্রাহাম লিঙ্কনকে কিভাবে তার মানে সে যে মারা গেছে আর কি, সুতরাং তাকে সে কি দিবে গিফট হিসেবে। সেকেন্ড স্ট্যান্জায় হচ্ছে সে বলছে আব্রাহাম লিঙ্কনের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছিল তখন মানে চারপাশের অবস্থাটা কেমনটা ছিল আর কি। এরপরে থার্ড স্ট্যান্জাতে কবি এরপর থার্ড স্ট্যান্জা, হ্যাঁ,
যে এরপর থার্ড স্টেজে খুবই বলছে যে সে একটা ফুল তাকে দিতে চায় এবং এটা শুধুমাত্র আব্রাহাম লিঙ্কনকে না বরঞ্চ যারা মারা গেছে সবাইকে উদ্দেশ্য করে সে দিতে চায়। এরপরে বলছে আব্রাহাম লিঙ্কনের কাছে ডেথ আসবে অনেকটা মায়ের মতো। মা যেমন সন্তানকে সমস্ত হার্ম থেকে প্রোটেক্ট করে রাখে, আব্রাহাম লিঙ্কনকেও যেন ঐরকম ডেথ সে মানে খুব কোমল ভাবে নিয়ে যাবে আরকি। ওকে? এরপর লাস্টে মানে এভাবে নিজেকে কনসোল করছে যে মৃত্যুটা ইনএভিটেবল। সুতরাং এটাকে আসলে নেগেটিভলি নেওয়ার মতো কিছু নেই। আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে একই কাজটা হইছে। সো সে আল্টিমেটলি বলছে যে আব্রাহাম লিঙ্কন যে কাজগুলো করে গেছে এগুলো অবিস্মরণীয় কাজ। সুতরাং তাকে অবশ্যই সবসময় মনে রাখা হবে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে? আচ্ছা।